এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা, আপকি আদালত, রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে সুস্বাগতম। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এমন এক ব্যক্তিত্ব যিনি 25 বছর আগে পাকিস্তান ছেড়ে হিন্দুস্তানে আসেন। আমাদের দেশের মানুষ তাকে এত ভালোবাসেন যে উনি আমাদের আপন হয়ে যান। ওর বাবা নিজে পাকিস্তান আর্মিতে ছিলেন, আর আজকাল পাকিস্তানি আর্মি ওনার পেছনে পড়ে আছে। ইনি কোনো আর্মি নন, উনি কোনো নেতা নন, উনি একজন শিল্পী। প্লিজ ওয়েলকাম পদ্মশ্রীতে ভূষিত সিঙ্গার, কম্পোজার, মিউজিক ডিরেক্টর আদনান সামি। আপনার হাতে মাইক মানে আপনি গান গাইবেন নাকি? ও ওই জনতার দাবি তো, তাই আমার হাতে মাইক উঠে চলেই আসে। আপকি আদালতে আমাদের আজকের জাজ এক বিশিষ্ট মানুষ। ইনি দেশের জন্যে সীমান্তে যুদ্ধ করেছেন, মহাপরাক্রমী, ভারতীয় সেনার প্রাক্তন মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত সঞ্জয় মেস্টন। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ আদনান সামির বিরুদ্ধে। আপকি আদালতে স্বনামধন্য গায়ক এবং সুরকার আদনান সামির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি 1 নম্বরের স্বার্থপর। আদনান, আপনি সবাইকে বলেন যে আপনি ভারতে চলে এলেন কারণ এদেশে সবাই আপনাকে ভীষণ ভালোবাসেন। একদম। কিন্তু কিছু লোক তো বলে ইনি এসছেন মালের চক্করে, পয়সা কামাতে। ভারতে মার্কেট ভালো, কাজ হিট হয়, পয়সা পাওয়া যায়। আমাদের দেশের এক নেতা বলেছিলেন, পয়সা খুদা তো নেই, কিন্তু খুদা কি কসম খুদা সে কম তো নেই। আমি খুবই সচ্ছল পরিবারের সদস্য। আর ওপরওয়ালার কৃপায় আমার কোনোদিনই পয়সার সেরকম লোভ নেই। কারণ আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে আ আ ওপরওয়ালার আশীর্বাদে সবকিছু ছিল। তো পয়সা-টয়সা সংক্রান্তর ব্যাপারে আমার কোনোদিনই কখনোই কোনো রকম লোভ তো সেরকম ছিল না। আমি কোনোদিন কোনো সিদ্ধান্ত শুধুমাত্র পয়সার জন্য নিতে আজ অব্দি বাধ্য হইনি। একজন শিল্পীর আসল কদর করে তার অডিয়েন্স, তাই না? নয়তো নিজের ঘরে ৪ দেওয়ালের মধ্যে নিজেকে তিশমার খান ভাবতেই পারে। কিন্তু একজন অডিয়েন্সের যে আসল ব্যাপারটা রয়েছে, সেটা হলো শুধুমাত্র অডিয়েন্সই। তো সেই কদর কি আপনার পাকিস্তানে হ্যাঁ, ছিল না? পেয়েছি তো। ওখানে হ্যাঁ, চলেনি অবশ্যই ছিল। আপনার ভিডিও? ওদের অবশ্যই পেয়েছি। আর ওখান থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু সবাই তো এটাই চায় যে আ নিজের প্রতিভার প্রশংসা আরো মানুষ করুক আর পৃথিবীর কাছে তুলে ধরুক। দেখুন, সত্যি তো এটাই যে গান আপনি ওই দেশে বানিয়েছিলেন, সেই সব গান কিন্তু ওখানে সেইভাবে চলেনি। সেই সব গান এখানে আপনি নতুন বোতলে পুরনো মদের মতো ঢেলে ভালো ব্যবসা করেছেন। আসলে তো আমি তো বলছি আপনাকে, কিছু গান আমি 98 এ আমার আ আ ওখানে রিলিজ করেছিল। ওখানে হঠাৎ আ আ আ লোকেরা কিছু লোকে ইন্ডাস্ট্রির কিছু লোক রটালো যে আমার আ আমার গানগুলো সেরকম চলবে না। আমি ফুরিয়ে গেছি নাকি। আর তাই আ ওই গানগুলোকে আ ওই কোনো মার্কেটিং বা কোনো রকমের প্রমোশন কিছুই সেরকম করা হয়নি। আর ওই 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 গানগুলো রিলিজ হলো কবে যেন রিলিজ হলো? আর আ কবে যে চলে গেল, কবে রিলিজ হলো কোনো খবর পেলাম না আমি আজ অব্দি। আমি খুব দুঃখ পেয়েছিলাম। সে সময় কানাডায় ছিলাম আমি। তবে আমার মনে কিন্তু ওই আ একটা ভরসা ছিল। কারণ আর আমি জানতাম যে ওরা জেনে বুঝেই আমাকে চেপে দিয়েছে। প্রচার করেনি। তারপর আশাদির সঙ্গে আমার কথা হলো।
তখন আশা দেবীর সাথে আমার কথা হলো। আমি ওনাকে বললাম যে, "আমি আরো একবার খুব দুঃখ পেয়েছি। এখানে তো আমাকে সেরকম কেউ" পাত্তা দেয়নি। হ্যাঁ, ওরা ঠিক করেই নিয়েছিল যে আ আ এর সঙ্গে কাজ করা হবে না। সে যাই কারণ থাকুক, ওদের তো এটাই পছন্দ। আমি ওনাকে জানালাম যে, "আমি লন্ডনে আপনার সাথে রেকর্ড করব।" আর উনি বললেন, "স্বামী লন্ডনে কেন রেকর্ড করবে? কার?" আমি জানলাম ওখানে লোকজনকে জানি। উনি বললেন, "দেখো, তুমি যদি সত্যি আ নতুন কিছু করতে চাও, তবে তুমি মুম্বাইতে চলে এসো। কারণ এই শহর হলো হিন্দি মিউজিকের রাজধানী। যা এখানে বিখ্যাত হবে তা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আর সত্যি বলতে দিস ইস দ্য প্লেস টু কাম।" তখন আমি বাক্স প্যাঁটরা নিয়ে চলে এলাম মুম্বাইতে। আর আশা দেবী আমাকে খুব যত্ন করেছেন। ওর পুরো পরিবার আমার খুব খেয়াল রেখেছিলেন সেই সময়। আর আমি আর.ডি. বর্মনের বাড়িতে উনার বাড়িতে আমি ছিলাম। আর আর আমার আমার মনে হয় আমি খুব ভাগ্যবান ছিলাম সেই সময়। কারণ ইট ওয়াজ বিন লাইক আ মিউজিক্যাল টেম্পল। যে গান ও দেশে চলেনি, সবাই রিজেক্ট করেছিল। 'কভি তো নজর মিলাও', 'ভিগি ভিগি রাতোঁ মে', 'লিফট করা দে'। আগেও যেগুলো রিলিজ হয়েছিল এইসব গানগুলো, আবার এখানে যখন রিলিজ হলো, আ তখন যে মার্কেটিংটা হলো, তারপর তারপর বাকিটা তো ইতিহাস। সেই শুরু, তারপর থেকে যে আ যে শ্রোতারা আমাকে যেভাবে সমাদর করল, আর আ আমাকে যে ভালোবাসা দিল, সেটা সত্যিই আ একটা উদাহরণ। এত ভালোবাসা আমি আমার জীবনে আজ অব্দি পাইনি। কিন্তু পাকিস্তানে তো অনেক বড়, বড় শিল্পীরা রয়েছেন। নুসরত ফতেহ আলী খাঁ সাহেব, মেহেদী হাসান সাহেব, রেশমাজি, এনারা তো পাকিস্তানি সম্মান পেয়েছেন। হ্যাঁ, একদম। তবে এদেশে বেশি বিখ্যাত হয়েছিলেন। এটাই তো সত্যি, তাই না? এদেশে এসে ওদের যে গ্রহণযোগ্যতা ২ গুণ ৪ গুণ বেড়ে গিয়েছিল, আ তাতে কোনো সন্দেহ নেই। কারণ দেখুন, একটা কথা তো আপনি আম আম অস্বীকার করতে পারবেন না যে এখানে যে, যে শ্রোতারা রয়েছেন, মানে মানে আ এখানকার জনতা সংখ্যায় তো অনেক বেশি। আর এই, এই দেশে আ আ মিউজিকের প্রতি বিশেষ করে যে আ আ যে টান রয়েছে, যে আকর্ষণ আছে, আ আর যা কদর তার আ সে সেই তুলনা আর কোথাও নেই আমার মনে হয়। দেখুন, অনেক বড় মাপের শিল্পীদের আমরা জানি যাদের শেষ জীবন একদমই সুখের ছিল না পাকিস্তানে। একদম ঠিক কথা। আপনি দেখুন না, মেহেদী হাসান সাহেব, যিনি আ যিনি ছিলেন কিং অফ গজল বলা হয় তাকে, শাহেনশাহ-ই গজল। আর আ ওর যে যে উনার যে আ শেষ সময় যেভাবে উনার শেষ সময় বিদায়টা ঘটেছিল, এই দুনিয়া থেকে উনি বিদায় নিলেন, সেটা খুবই দুঃখজনক। আর রেশমা দেবীর সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। আদনান, কিছু ছবি আছে আমার কাছে। মেহেদী হাসান সাহেবের, রেশমাজির একটা ছবিতে তো আপনিও আছেন। কিরকম অর্থাভাব, কিরকম হয়রানি, কিরকম অসুবিধা আর অসুস্থতার মধ্যে উনারা দিন একদম। কাটিয়েছেন, দর্শকরা দেখলেই বুঝবেন। তো বড়, বড় আর্টিস্ট, যাদের দুনিয়ায় সবাই ভালোবাসে, তাদের কি চরম অবহেলা করা হয়েছে পাকিস্তানে। মেহেদী হাসান সাহেব এত বড় মাপের শিল্পী ছিলেন। এর কারণটা কি আপনার মনে হয়? কেন আজও এই ছবিগুলো দেখলে চোখে জল আসে? সত্যি, সত্যি। কেন এত অনাদর? পাত্তাই দেয়নি। সিম্পল। আ জনতা যারা, তারা ভীষণ ভালোবাসে, অত্যন্ত শ্রদ্ধা করে। কিন্তু আ যারা, যারা কর্তৃপক্ষ, আ তারা আ তারা কোনো সাহায্য করেনি। এরকম উদাহরণ আরো আছে। এরা তো নামই। আরো, আরো সত্যি বলতে অনেক আছে এমন। আর অ্যাক্টররাও আছে যাদের অবস্থা অন্তিম অবস্থায় খুবই, মানে সত্যি আ শোচনীয় হয়ে উঠেছিল। হ্যাঁ, আমি তো মুশাররফ সাহেবের লেখা, যখন প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের, আপনার নামে সেই চিঠিটা আমি দেখেছি। যে চিঠিতে উনি লিখেছেন যে ওর কষ্ট হয় ভাবতে যে আপনি পাকিস্তানকে অস্বীকার করলেন। এটা মনে হয় ২০০৫ এর কথা। এবার আমি আমি কি যে বলি, যে আসলে এই ঘটনাটি মানে আ বেশ বিচিত্র। এবং কারণ ২০০৫ সালে উনি এই চিঠিটা যে লিখেছিলেন, আমার বাবাকে লিখেছিলেন উনি। আর উনি লিখেছিলেন যে আ আ
আ আদনানের অনেক উন্নতি ও করেছে দুনিয়াতে। আর তার নামও রয়েছে। আ কিন্তু আমার আফসোস একটাই, ও পাকিস্তানকে আ কেন ত্যাগ করে দিল? আর এই চিঠিটা কোনো দিক থেকেই সত্যি কিন্তু নয়। কারণ ২০০৫ এ আমি ভারতীয় নাগরিক ছিলাম না। আমি তখন পাকিস্তানের নাগরিক। উনি কোথা থেকে এই তথ্য যে পেলেন, ওনাকে কে যে এমন উদম ভুল তথ্য দিয়ে দিলেন। আর আম এসব কারণেই আ আমাকে আ ভেবে দেখুন, শীর্ষ নেতারা যদি এই কথা বলেন আমার ব্যাপারে, তবে বাকি মানুষেরা কি, কারণ ভুয়ো খবর নিশ্চয়ই নিজ থেকে উপরে উঠেছে। এইসব ভুয়ো খবর ছড়িয়ে ওরা আ আপনি বলতে পারেন আমাকে অস্বীকার করেছিল। যেমন আপনিও ভাবছিলেন যে পয়সার লোভে হয়তো আমি দেশ ছেড়েছি। কিন্তু বাস্তবটা আলাদা। আমি এই ভারতীয় নাগরিকত্ব নিয়েছি। আমি কিন্তু সবকিছুই পাকিস্তানে ছেড়ে চলে এসেছি। যার অর্থ আ আ আ যার ওদেশে আমার যা পৈতৃক আমার যে সম্পত্তিগুলো রয়েছে, যেসবে আমার ন্যায্য অধিকার আছে কোটি টাকার, আমি সেই সবকিছু ছেড়ে দিয়েছি। নিজের অধিকারে আমি কিচ্ছু রাখিনি, ছেড়ে এসেছি। আমি আপনাকে আগেও বলেছি, পয়সা আমার চালিকা শক্তি কোনোদিনই ছিল না। বরং এদেশে এসে আমাকে আবার আমাকে শূন্য থেকে শুরু করতে হলো। না, আপনি ছেড়েছেন নাকি ওরা ছাড়তে বাধ্য করেছে? ওরা আ আ ওরাই ছাড়তে বাধ্য করেছে। দেখুন, যখন আমি সিটিজেনশিপের জন্য আবেদন করেছি, তখনই সেসবে আমার অধিকার চলে যাবেই। তো সিদ্ধান্তটা তো তখন আমাকে না, নিতেই আমি হয়েছে। শুধু সম্পত্তি, টাকা-পয়সা এইসব নিয়ে বলছি না। এখন আপনি ওখানকার একদম। নাগরিকও নন। পাকিস্তানের আপনার যে সিটিজেনশিপ ছিল, সেটা আপনি নিজে ছাড়লেন না সেনা বাধ্য করেছিল অব আপনাকে? অবশ্যই আমার সঙ্গে কি আচরণ করা হচ্ছিল, যেমন আমি বললাম যে আ জেনারেল মুশারফ ওই যে চিঠিটা যে ভাষায় বা যা লিখেছিলেন, তা উনি অ অব মানে অবশ্যই আমার সঙ্গে বা সেই সময় ওনার নানান রকমের আ সমস্যা তো হচ্ছিল। আর আ কিছু সমস্যা হচ্ছিল পাকিস্তানি সিটিজেন হওয়াতে। এদিকে পেশার কারণে আমার গতি প্রকৃতি সব সব ধরনের খবর তো ছড়িয়েই যায় চারিদিকে। আর এছাড়াও আমি ওদের বারবার আবেদন করছিলাম। আমার সমস্যা হচ্ছে, আমাকে সাহায্য করুন আর গোল, আপনারা। গোল না ঘুরে সোজাসাপটা বলুন না, ওরা আপনার পাসপোর্ট রিনিউ করছিল না। Okay, okay. আসলে কি হয়েছিল, আমার আ উম আম আমার ইন্ডিয়ান ভিসার যে আ আ রিনিউ করার সময় হয়েছিল। আর রিনিউ করার আগে আমার পাসপোর্টও যেটা ছিল, ওটাও আ রিনিউ হওয়া দরকার ছিল আগে। তাই আমি 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 একটা আ আবেদনপত্র পাঠালাম। আ দিল্লির যে হাই কমিশন আছে, "I need a renewal of my passport." তার আ তারপর অনেকদিন হয়ে গেল। কিন্তু আ আ আমি কোনো জবাব পেলাম না। তো তার তারপর আমাকে বলা হলো যে, আপনি কাজ করুন, আমি উত্তর পাইনি। তাই আপনি নিজেই কথা বলে নিন।" এখন যেহেতু আমার বাবা আ আ ছিলেন একজন বেশ সিনিয়র ফেডারেল সেক্রেটারি হিসেবে বিদেশ দপ্তরে। আম তাই আমি ফোন করলাম একজনের, আরেকজনের সঙ্গে আমি তখন কথা বললাম। কারণ আমি সত্যিই ওখানে অনেকেই চিনতাম। আর তো উনি আমাকে যখন কল ব্যাক করলেন, বললেন, "বেটা", কারণ ওরা সবাই তো আমার আঙ্কেল ছিলেন, আমার বাবার বন্ধু ছিলেন ওনারা। তো উনি জানালেন, আমার পাসপোর্ট কিন্তু ওরা কোনো মতেই রিনিউ করবে না, জেনে নাও তুমি এটা। আমি বললাম, "কিন্তু কেন? কেন করবে না?" উনি জানালেন যে ওরা চায় যে তোমার ভিসাও ক্যানসেল হয়ে যাক আর তুমি দেশে ফিরে এসো আবার। আর তারপর ওরা তোমার সঙ্গে কি করবে সেটা কিন্তু জানা নেই। তবে এটুকু ঠিক জানি যে তোমার পাসপোর্ট রিনিউ হবে না। এটুকু সিউর। এ তো বেশ ভয় পাওয়ার মতো একদম, তথ্য। একদম। আসলে এটাই হলো আসল ঘটনা। আর আমি যখন এই সত্যিটা জানতে পারি, তো আমি তখন আবার এখানকার আ হোম মিনিস্ট্রির সঙ্গে আমি কথা বলে আ তাদের জানাই যে, "দেখুন, আমার সঙ্গে এই ঘটেছে।" তো তো এখানে আপনার কোন আঙ্কেল ছিল যিনি পাসপোর্ট নিলেন আর সিলমোহর দিয়ে দিলেন? খুব মুশকিলের ব্যাপার পাকিস্তানিদের ভারতীয় নাগরিকত্ব পাওয়া।
দেখুন, কিছু মানুষ হয়তো এরকম ভেবে নেন যে ভাই আদনান শামি হয়তো খুবই আ জন জনপ্রিয় লোক। আর একদিন সকালে হঠাৎ করে উঠে হুট করে সে ভেবে নিল যে চলো ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাই। আর তারাও আমাকে বললেন যে, "এসো, হ্যাঁ, হয়ে যাও ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাও।" না, না, বিষয়টি অত সহজ নয়। এই প্রসেসটা অনেক সময় অনেক আ বছর ধরে চলেছে। আর ২ বার বাতিলও হয়েছিল কিন্তু। আর ফাইনালি হলোটা কি, আ এখানে এখানে যে সিটিজেনশিপ আইন রয়েছে, তাতে একটা সুযোগ আছে, মানে সরকারি যে আ উনাদের কাছে যে একটা সুযোগ আছে যেটার সাহায্যে, মানে যদি কোনো মানুষ যিনি আ স্পোর্টস ওয়ার্ল্ড থেকে হোক বা কোনো রকম সায়েন্সের ফিল্ডে হোক বা আর্টের জগতে আ যদি কিছু হাসিল করে থাকেন তখন তার সিটিজেনশিপ এ একটা অনুমোদিত স্পেশালিটি ভাবে দেওয়া হতো তখন। তো তারপর এখানকার যে, মানে তখন যে আমাদের যেসব সরকার ছিল তারা অনুগ্রহপূর্বক হয়তো এটা ভেবেছিল আমি হয়তো তাদের যোগ্য। তাই তারা খুবই ভালোবাসা সহ আম আ আমার জন্য আ ওদের আ আ ওদের যে সেই বিশেষ ক্ষমতা ছিল সেইটা প্রয়োগ করলেন। আর সেই ক্ষমতার জোরেই আমাকে সিটিজেনশিপ দেয়া হয়েছিল। দেখুন, যেদিন পেহেলগাঁওতে হামলা হলো, তারপর অমিত শাহ বললেন যে যত মুখ্যমন্ত্রী আছে সবাইকে বলে দিয়েছি পাকিস্তানিদের ফেরত পাঠাও। হুম। শুনে কি আপনি ভয় পেয়েছিলেন? ভাবছিলেন কি আমাকেও না ফেরত পাঠিয়ে দেয়? না, না, আমি কখনো ভয় পাইনি। না, না। দেখুন, একবার আপনি সিটিজেনশিপ পেয়ে গেলে পরে তারপরে সেটা সেটা থেকেই যায়। আর এখানে যে শুধু সিটিজেনশিপ পেয়েছি আমি তাই নয়, অগুন্তি ভালোবাসাও আমি এখানে পেয়েছি, সম্মান পেয়েছি। আর আ আমার কাছে যে জীবনটা রয়েছে, আমার কাজের জন্য, আর এই দেশের যে সর্বোচ্চ খেতাব পদ্মশ্রীও আমি পেয়েছি। আর সেই সম্মানে আ তারা আমাকে ভূষিত করেছেন, ভালোবাসা দিয়েছেন। আর ওখানকার সরকার আমাকে কোনোদিনও এরকম কোনো অ্যাওয়ার্ড দেয়নি। ওখানকার যে প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সাহেব, উনি বলেছেন যে হোম মিনিস্টার অমিত শাহ অর্ডার দিয়েছেন যে এখানে যত পাকিস্তানি আছে সবাইকে ফেরত পাঠাও। তো এই ঘোষণা শুনে আমাদের লাহোরি আদনানকে দেখে মনে হচ্ছে যে ওর বেলুন চুপসে সব হাওয়া বেরিয়ে গেছে। আরে ও তো ভাঁড় একটা। কিন্তু এটাও তো সত্যি যে পেহেলগাঁও হামলার পর আপনি যে বক্তব্য রেখেছিলেন সেটা নিশ্চিত পাকিস্তানের অনেকেরই পছন্দ হয়নি। একদমই না। ১ম এই বলি যে আ ব পেহেলগামে হোক বা আর আ এরকম ঘটনা যেকোনো দুনিয়াতেই হোক। এরকম এমন আ নিদারুণ, এরকম ভয়ংকর এরকম ঘটনা মানবিকতার দিক থেকে আ এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটা আসলে আপনি যেই হন না, আপনি এখানকার হন বা পাকিস্তানি হতে পারেন, বাংলাদেশী হতে পারেন, আপনি আপনি টিম্বাকটুর হতেও পারেন। এমন ঘটনা সত্যি মানবিকতার বিচারে প্রবলভাবে সেটা একটা বিশেষভাবে ট্র্যাজেডির বলতে পারি। আর কোথাও আ কোথাও কোথাও কখনোই মেনে নেওয়া যায় না। আর আমি তো এটুকু পরিষ্কার করছি, আমার আ আ আমার মতে আমার সবসময় মনে হয় যে আর 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 এটা মানে আ আমাদের সরকারেরও যে এইরকম করে ভাবছেন, তাদের যে যুদ্ধ কিন্তু পাকিস্তানের সেটা সাধারণ মানুষের সঙ্গে নয়। তাঁরা তো লড়াই করছেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের যারা সাপোর্ট করে আছেন আজ অব্দি। আর সন্ত্রাসবাদদের কে সাপোর্ট করে ওখানে? তো এই উত্তরটা আপনিও জানেন, আমিও জানি। আর পাকিস্তানের আমজনতাও জানেন। আর আমার পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে কখনোই কোনো মান অভিমান ছিল না। সবসময় লড়াই সন্ত্রাসবাদীদের সঙ্গেই ছিল। আর যারা ওদেরকে সাহায্য করছে তাদের সাথে। আপনি যা যা বলেছেন তা শুনে ওদেশের সেনাদের, সরকারের আইএসআর এর নিশ্চয়ই ভালো লাগেনি। আর এই বছরের মধ্যে আপনি কি কখনো পাকিস্তান যাওয়ার চেষ্টা করেছিলেন? কারণ আপনার পরিবার আছে, সন্তান আছে। এই আ সম্প্রতি আম
কিছু মাস আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। তো আর আমি আমি আমরা ২ ভাই। আর আমার বাবা মারা গিয়েছেন ২০০৯ সালে। আর আহ তাই আমি আর আর এটা খুবই শোকের খবর। তাও আবার আচমকা। কারণ আমার মা কোনো রকম অসুস্থ ছিলেন না। হঠাৎই যেন মায়ের উপরওয়ালার ডাক চলে এলো আর উনি চলে গেলেন। আর আমি বা ওর অন্তিম যাত্রায় শামিল হতে চেয়েছিলাম। আমি বড় ছেলে যেহেতু। তারপর আমি এখানকার সরকারকে জিজ্ঞেস করলাম যে, দেখুন এরকম হয়েছে তাই আমি যেতে চাই আপনাদের তরফে কোনো আপত্তি বা কি কোনো রকম মতামত? বলল, "না, না আপনি অবশ্যই যান। আপনার মায়ের মৃত্যু হয়েছে। আপনার যাওয়াটা অবশ্যই জরুরি। আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই।" আর ওখানকার যে হাই কমিশনার আছেন শি 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 ওয়াজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং আর অ্যান্ড উনি আমাকে অনেক হেল্প করেছিলেন। আর আমি আবার ওখানে আ আ আ আ ভিসার ভিসার জন্য আবেদন করলাম। তখন ওরা কিন্তু রিফিউজ করে দিল সেটা। দে ডিড নট। আমি বললাম, "ভাই আমার মা চলে গিয়েছেন। আমার মা মারা গিয়েছে।" কিন্তু ওরা বলল, "না।" মানে শেষ দেখাটুকুও। আমি আমি যেতে পারিনি। আমি মায়ের অন্তিম যাত্রাটা পুরোটা WhatsApp এর ভিডিওতে দেখেছি। সত্যি খুবই দুঃখজনক খবর এটা। আর একে ক্রুয়েল্টি ছাড়া আর কি বলা যেতে পারে আদনান? একদম। আমরা জনতার মধ্যে থেকে ১ টা ২ টো প্রশ্ন নিতে পারি এখন? স্যার, এ কথাটা কি সত্যি? আপনার জন্মদিন ১৫ই অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে? হ্যাঁ, এটা একদম সত্যি। সত্যিই তাই। থ্যাংক ইউ স্যার। এটা কি অরিজিনালি সত্যি নাকি এটা আপনার বানানো সত্যি? আ দেখুন হতেই পারে আমার যে মানে আমার নিয়তিতে ইন্ডিয়ার নাম লেখা ছিল। আর আমাকে শুরু থেকেই আ উপরওয়ালা কিছু মানে কিছু হিন্ট দিচ্ছিলেন। আর যে উনি বলছিলেন, "দেখো তোমার যে আ বাড়িঘর হবে সেটা মনে হয় তোমার মানে তোমায় যেতে হবে। সেটা হিন্দুস্থানেই হবে। আর ওখানেই" আর ব্যাপারটা মাঝখানে ঝামেলা হয়ে গেল যে 47 চলে এলো মাঝখানে। তো আ আর সেই পার্টিশন হয়ে গেল। কিন্তু তাও ওপরওয়ালা কিন্তু আমার মনে হয় মানে হাল ছাড়িনি, "তোমাকে ওখানেই যেতে হবে।" উনি বললেন, "তোমাকে ওখানেই যেতে হবে।" ১৫ই আগস্টের হিন্ট দিলেন। আর উনি ১৪ই আগস্টও দিতে পারতেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা হতেও পারে। ধন্যবাদ জানাই যে আমার অত তাড়া ছিল না। কিন্তু এ কথা সত্য যে আমার জন্ম ১৫ই আগস্টেই। আর আমি ঘোষণা করে দিয়েছিলাম যে করলাম যে আজ সবার ছুটি যেন থাকে। আচ্ছা। আরো একটা প্রশ্ন? আপনি যেমন বললেন, আপনাকে ইন্ডিয়াতেই আসতে হবে আর পাকিস্তানের সঙ্গেও আপনার অনেক সমস্যা ছিল। তো স্যার আপনার কাছে আরও তো অপশন ছিল যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তো সেখানে কেন গেলেন না আপনি? আমার স্ত্রী একজন জার্মান মহিলা। আমি জার্মান সিটিজেন হতে পারতাম হয়তো। আর ইউকেও যেতে পারতাম। আবার অর্ধেক পরিবার তো ইউএসএ তেই থাকে আমার। কানাডায় আছে। আমি ওখানেও হয়তো যেতে পারতাম। কিন্তু ইন্ডিয়া কেন পছন্দ করলাম? আমি দুনিয়ার মানে অনেক দেশ দেখেছি এবং আমি থেকেওছি। কিন্তু আমি আ মন থেকে আসলে একজন ভীষণ ইমোশনাল পারসন, সিংহ রাশি। আর তার সঙ্গে আমি আবার একজন পাঠানও। আর আমাদের কি হয় মানে আপনি আপনি মানে আ ওই রোয়াব দেখিয়ে কিছু চাইবেন তবে আমরা নখও দেব না। কিন্তু একটু ভালোবেসে চাইবেন তো আমরা জীবন অবধি দিয়ে দিতে পারি। আমার ভালোবাসা আ আ বা হিন্দুস্তানের মানুষের সঙ্গে এবং পাকিস্তানের জনতার সঙ্গে কেমন তা আমি সেটা গানে, গানেই বলতে চাই। আর পাকিস্তানের জনতার জন্য আমি এটাই বলতে চাই যে कभी तो नजर मिलाओ, कभी तो करीब आओ, जो नहीं कहा है कभी तो समझ भी जाओ, हम भी तो हैं तुम्हारे,
दीवाने हो दीवाने, हम भी तो हैं तुम्हारे, दीवाने हो दीवाने। আর হিন্দুস্তানের জনতার জন্য ये जमीन रुक जाए, आसमां झुक जाए, तेरा चेहरा जब नजर आए, ओ तेरा चेहरा जब नजर आए, ये जमीन रुक जाए, आसमां झुक जाए, तेरा चेहरा जब नजर आए, हो तेरा चेहरा जब नजर आए, हो। আদনান, পাকিস্তানে এরকম নিশ্চয়ই অনেক লোক আছে, অনেক আর্টিস্ট আছে যারা বলে আঙ্কেলকে বলে আমাকে ইন্ডিয়ার পাসপোর্ট বানিয়ে দাও। আছে অনেকেই, মানে কিন্তু খুব ভয়ে ভয়ে বলেন যে তাদের চাই। কিন্তু এখন এখন আমারটা মানে ওপরওয়ালার যে হুকুম ছিল আমি আহ, আম আমি আ আ সেটা আমি পেয়েছি। যে কারণ আ বা আ ওনার জন্যই হয়েছে। আর যার কারণে আমি ওনাকে প্রচুরভাবে অনেক, অনেক ধন্যবাদ জানাই। দেখুন, ভারতের জনতা আপনাকে নিয়ে কি কি ভাবে, কি কি বলে তা আমরা এক্ষুনি শুনলাম। এমনি কমেন্টও আমরা দেখে থাকি। পাকিস্তানের এস্টাবলিশমেন্ট লোকেরা, আচ্ছা। আইএসআইয়ের লোকেরা, সেনাবাহিনীর লোকেরা আপনাকে নিয়ে কি কি বলে সেই নিয়ে কিছু অভিযোগ আছে আমার কাছে। তবে আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে আদনান সামির ওপর অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। You have the audacity to say that I'm a Ghaddar? You are not just a Ghaddar for your country, you're a Ghaddar to humanity. ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন সিঙ্গার, কম্পোজার, অ্যাক্টর আদনান সামি। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বিখ্যাত গায়ক সুরকার আদনান সামির বিরুদ্ধে অভিযোগ হলো যে আইএসআই এর মতে আদনান সামি হলেন একজন বিশ্বাসঘাতক। যখনই এই পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা হলো আপনি মন্তব্য করলেন, তখন ওখান থেকে আইএসআই এজেন্টদের বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল। সেনারা কথা বলতে শুরু করে দিল। ওরা বলল যে এ তো টিকটিকি, এ ভীরু, এ বেঈমান। হুম। অসাধারণ। মানে অভিযোগ হবে ঠিক এরকম না হলে তো মজাই নেই। দেখুন, ওনারা বলতে চান যে আপনি যে মন্তব্য করেছিলেন সেটা আপনি নিজেকে আরএসএস এর কোপ থেকে বাঁচানোর জন্য করেছিলেন, হিন্দুস্তানে নিজের লয়্যালটি দেখানোর জন্য করেছিলেন। সবই দেখনদারি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি। সর্বপ্রথম যে প্রশ্নটা ওঠে এই কথার সূত্র ধরে যে বেঈমানি কাকে বলে? বেঈমান সেই যে দেশের বিরুদ্ধে কোনো বিদ্রোহ আ মানে সেরকম কিছু করেছে। আর আর আ আ যেমন যেমন এই পরিস্থিতিতে যে আমি পাকিস্তান থেকে আ বেরিয়ে এখানে এলাম আর এখানে আমি পাকিস্তানের বড় ইন্টারনাল গোপন তথ্য যা ছিল সব আমি দিয়ে দিলাম। আর সেইজন্য অনেক বড় ক্ষতি হলো সেই দেশের। আমি একজন মিউজিশিয়ান। আমি একজন গায়ক। আমি মিউজিক ডিরেক্টরও। আমার সবসময় এই জেনারেল ক্ষমা করবেন জেনারেল সাহেব, আমি আপনার কথা বলছি না। আ এরাই তো তারা মানে যারা আপনার এরাই তো আমার গানে মানে ওরা রোম্যান্সও করেছে। ওরা ওরা অনেক নেচেওছে। উনারা জানেন তো। মোশাররফ সাহেব আপনার গানে ভালোই নাচতেন শুনেছি। একদম ঠিক। এবার প্রশ্ন হলো আ
এই যে এই লোকগুলো, সে আর্মি দপ্তর হোক বা চাইলে আপনি ওদের বা আইএসআই হোক, এরা আ এরা সবাই এনারা বা কাশ্মীরকে একটা ইস্যু বানিয়ে রেখে দিয়েছে। আর তারপর ওরা বলে যে ওরা নাকি এইসবই করছে ইসলামের জন্য। আর এটাই জিহাদ। আর আ বাস্তব তো যেটা সেটা কিন্তু একদম আলাদা। ওরা ইসলামের নামকে ঢাল করে ওরা কাশ্মীরের ইস্যু শুধুমাত্র এইজন্যই জিয়ে রাখে, যাতে ওরা বাইরে থেকে ডোনেশন পায়, যাতে ফান্ডিং পায়। যা 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 দিয়ে যাতে ওরা নিজেদের যে বাড়িঘর রয়েছে, নিজেদের পকেটগুলোকে ভরিয়ে রাখতে পারে। আর তার প্রমাণ এটাই যে ঠাট-বাঁট নিয়ে ওরা থাকে। আর যেভাবে ওরা দেশটাকে নিঃস্ব করে চলেছে। আজকে এই যে লোডশেডিং হয়, আমি তো অনেক মানে দেখুন, আমি তো ওদের বাস্তবটা ভালো করেই জানি। বাস্তবটা এটাই যে ওখানে যে সাধারণ জনগণ আছে, আজকে তাদের এত ভোগান্তি কেন হচ্ছে? এই কারণে ভোগান্তি হচ্ছে, কারণ তাদের কাছে আজ যে টাকা নেই, আর সমস্ত জায়গায় গিয়ে তারা টাকা চাইছে, ওই টাকাগুলো গেল কোথায়? কারা করেছে এটা? তাহলে বেইমানি কে করেছে? দেখুন, আমরা টিভিতে তো এটাই দেখি যে ওখানকার নাগরিকরা আছেন, তারা জলের জন্য হাহাকার করছেন, পেট্রোলের জন্য হাহাকার করছেন। ৫ কিলো আটা ৳৮৫০ পাওয়া যাচ্ছে। তো জনগণের অবস্থা খুবই খারাপ। তো এটা আপনি বলছেন যে এই টাকা আসলে ওদের পকেটে যায়? অবশ্যই। সেনাদের? একদম। মানে আপনি যে ওদের মানে আপনি একবার আমি একটা কথা বলি আপনাকে যে, এই যে এটা তো একটা পরিষ্কার যে ওখানে ওই ওখানে ওই আ ওখানকার দেশটাকে তো পুরো দেশটাকে সেনারাই তো পরিচালনা করছে। ওরা মানে দেখুন, ওরা পৃথিবীতে প্রত্যেকটা দেশেই আ সেনা সেনা তো নিয়োগ করা হয়, তাই না? পাকিস্তানই একমাত্র দেশ যেখানে সেনাদের মধ্যে আরো একটা দেশ জন্ম নিয়েছে। আচ্ছা, তাহলে এই যে আমরা শুনি যে ওখানকার সেনারা সব কাজ করেন, ওনারা চাষবাস করেন, ঘরবাড়িও বানান, আবার ট্যুরিজমও করেন, ওরা সবকিছু করেন। কর্নফ্লেক্সও বানায়। কর্নফ্লেক্স? হ্যাঁ, সেনাদের জন্য। এবার দেখুন, যদি কেউ ওই দেশে খানিক জনপ্রিয় হয়ে যায় আর আ নিজের গণতান্ত্রিক অধিকারের কথা বলে, তবে ওরা কিন্তু তখন তাকে উড়িয়ে দেয়। তাতে সে জুলফিকার আলী ভুট্টো সাহেব হোক, উনি তো ছিলেনই, তার আগেও ছিলেন। আর আপনি আ বেনজির ভুট্টোর কথাই ভাবুন না একবার। ওকেও তো ওরা আ আ মেরে ফেলেছেন। তো আজকে সময়ে দাঁড়িয়ে ইমরান খান অতি জনপ্রিয় আ আ যে একজন লিডার, মানে পাকিস্তানের, উনি আর উনি কিন্তু হিরো। মানে উনি একজন জনপ্রিয় ক্রিকেটার, অ্যান্ড ওনাকে ওরা ওরা তাকে জেলে বন্দী করে রেখেছে। তো আপনি বলছেন যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে, তার জন্যে এই সেনাই একদম। দায়ী। গণতন্ত্র তো নেই ওখানে। কোনোভাবেই নেই। আর আ যখনই ওদের ইচ্ছে হয়, তখন ওরা সরকারকে বদলে ফেলে। আর ওদের যখন মনে হয় আ আ আ তখন হয় ওরা এখানকার যে পলিটিশিয়ানদের সঙ্গে আ ওরা কিছু আপোস করার চেষ্টা করে। আরে তারপরেই তো ওদের মনে হয়, আরে এটা তো আমাদের জন্য নয়। আমাদের সঙ্গে যাচ্ছে না। চলো কারগিল করা যাক। আপনি এতগুলো কথা বললেন সেনার বিরুদ্ধে। আমি দর্শকদের একবার বলে দিই, আপনার বাবা আরশাদ সামি খান সাহেব পাকিস্তানের এয়ার ফোর্সের পাইলট ছিলেন। হ্যাঁ, একদম ঠিক। And he was not just a pilot, he was a Top Gun. He was an ace pilot. আর উনি সিতারা জোড়াতেও পেয়েছেন। 65 এ ভারতে হামলা করার জন্যে? হুম। উনি ওখানে আ 65 এর যুদ্ধে উনি শামিল হয়েছিলেন। আচ্ছা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আ আমি যখন জন্ম নিলাম তখন উনি অলরেডি, আমি উনাকে কখনো ইউনিফর্মে দেখিনি। আ কারণ সে সময় উনি বিদেশের কার্যালয়ে যোগদান করেছিলেন। তো আ সাধারণ জীবনযাপনকে নিজের করে নিয়েছিলেন। কিন্তু উনার উনার কর্মজীবনের ১ম দিকে আ উনি আ উনি আ সুমেধাসম্পন্ন ফাইটার পাইলট ছিলেন। তো উনি সেনায় ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন। সেই কারণে আপনি নিশ্চয়ই ভেতরের খবর সব জানতে পারতেন যে কি হচ্ছে। ওই পরিবেশে ছিলেন আপনি। হ্যাঁ, একদম। আর প্রশংসা এটাই
পাকিস্তানের। আর আমি আদতে সত্যি বড় হয়েছি করিডোরস অফ পাওয়ার, ক্ষমতার ঘেরাপটের মধ্যে। আমি একদম সত্যিটা জানি যে কিভাবে কাজ হয়। আমি নিজে দেখেছি। এমন জিনিস আমি দেখেছি যে মানে শুনলে অবাক হয়ে যাবেন আপনি। আর এখন কখনো এমনও হয়েছে যে আমরা মানে জানতে পেরে গিয়েছি যে সরকার বদলে যেতে চলেছে আর আমার বাবার এক বন্ধু উনি এরপর মানে কেয়ারটেকার প্রাইম মিনিস্টার আর আমাদের বাড়ি থেকে শেরওয়ানি যাচ্ছে যাতে উনি রেডি হয়ে যেতে পারেন। এটা আমি নিজের চোখে দেখেছি এই ধরনের ঘটনাগুলো। আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি আপনার ছবি পাকিস্তানের বড় বড় লিডারদের সঙ্গে তাদের সাথে কিরকম সম্পর্ক আপনার। কিছু ছবি আছে আমার কাছে। তো যার এত ভালো সম্পর্ক পাকিস্তানের হেড অফ স্টেটের সঙ্গে, ওয়াজিরে আজমের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে, তারও সমস্যা ছিল পাকিস্তানে। দেখুন, সমস্যা তো আমার হয়েই ছিল। আমি কৃতজ্ঞ যে আমার শুধু কিছু সমস্যা ছিল। বাকিদের তো ওনারা উড়িয়ে দিয়েছিলেন। বেনজিরকে অব্দি ছাড়েনি ওরা। ওরা জুলফিকার আলী ভুট্টোকেও ছাড়েনি। ওরা এখন ইমরান খানকেও রেহাই দেয়নি। আমি এমন কি জিনিস? আ কি কারণ? কেন ওরা সন্ত্রাসবাদী পোষে? আ এটা ওদেরকেই জিজ্ঞাসা করা উচিত। আর বাম আর ওরা যেভাবে গাঁদুনি গায় যে আমরাই সবথেকে বড় ভিকটিম টেররিজম। আরে মানে এবার তোমরা নিজেদের ভিকটিমও বলবে। মানে নিজেরাই ফ্র্যাঙ্কেনস্টাইন বানাবে আর বলতে থাকবে যে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা নিজেরাই ভিকটিম। হ্যাঁ, কিন্তু ওই ওসামা বিন লাদেনকে আমরা আশ্রয় দিয়েছি। সেটা ঠিক আছে। দেখুন, প্রতিদিন আমরা হাফিজ সাঈদ, এরা এমন লোক যাদের গ্লোবাল টেররিস্ট ঘোষণা করা হয়েছে, যাদেরকে আমেরিকাও টেররিস্ট ঘোষণা করেছে, কিন্তু ওরা ওখানে রোজই ঘুরে বেড়ায়, স্বাধীনভাবে কাজকর্ম করে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এতে সেনাদের লাভ কি হয়? এদের মাধ্যমে এরা ওদের যে মাদ্রাসা আছে ওদের মাধ্যমে ওরা নিজেদের যে সন্ত্রাসবাদীদের পোষে আর তারপরে ওরা গিয়ে মানে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দেয় যা আমি দেখেছি। এখন সদ্য যেটা পেহেলগাঁওতে হলো, তার আগে মুম্বাইয়ে যে হামলা হয়েছিল, আ আ পার্লামেন্টে যে হামলা হয়েছিল, এরা সব কি করে বলি তাহলে? এদের মাধ্যমেই ওরা এইসবগুলো করে বেড়ায়। এদেরকে মুখ বানিয়ে। দেখুন, আমি মেনে নিলাম এদের সামনে রেখে করে, কারণ কাশ্মীরের নামে এদের কাছে টাকা আসে, তাতে এদের বাড়ি বানানো হয়, বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়। কিন্তু যাদেরকে এরা পাঠায় তাদেরকেও কিছু দেয় নিশ্চয়ই। আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আম আম আমাদের আমাদের বাড়িতে একজন বহু পুরনো সহায়ক ছিলেন। আর তিনি ছিলেন একজন রাঁধুনি। আর আমাদের সঙ্গে অনেক বছর ধরে ছিলেন। আর উনি আ আ সর্বত্রই আমাদের সঙ্গে ছিলেন। আমার বাবা যেখানে পোস্টেড ছিলেন, তাই এরকমভাবে উনি আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছিলেন। আমরা ভালোবেসে ওনাকে লালা বলে ডাকতাম। এতটাই মানে ওনার প্রতি আমাদের ঘরোয়া মানে পরিবারের মতো ভালোবাসা আর শ্রদ্ধা ছিল। তো তো কখনো আমি ওনাকে বলতাম ও ও ও উনি ওনার হাতে মানে বড়ই জাদু ছিল। অপূর্ব সব খাবার বানাতেন। তো কখনো আমি কি করতাম, আমি বলতাম যে, আ লালা আমি একটা আমি একটা দারুণ আপেল পায়া খেয়েছি। আমি তোমাকে নিয়ে যাবো ওই আর তুমিও ওটা খাবে, খেয়ে বলবে যে ওটার ভেতরে কি আছে আর তারপর তুমি ওটা বাড়িতেও আমার জন্য বানাবে। তো কখনো আমি নিয়ে যেতাম উনাকে। উনি খুবই বড়ই সুন্দর মানুষ ছিলেন। তো উনি যখন ওটা খেতেন তখন বলতেন, "এটাতে কি, হ্যাঁ? এটা তো কিছুই না ধুর। এটা অ্যাপল দিয়ে বানানো।" उन्हें सेब पाए लेकिन बड़ी कंजूसी नाल पाए और ਉਹਦੇ ਉੱਤੇ ਉਹਨਾਂ ਨੇ ਦਬਾ ਕੇ ਉਹਨਾਂ ਨੇ ਦਾਲਚੀਨੀ ਪਾਈ ਹੈ। ਹਾਂ, ਉਹਨਾਂ ਦੀ ਜਿਹੜੀ ਐਸਟ੍ਰੀਮ ਹੈ ਉਹ ਬੜੀ ਟਾਈਟ ਹੈ। তো তারপর উনি যখন বাড়িতে এলেন, পরের দিন যখন বাড়িতে এলেন ওটাই বানাতেন আর সত্যি ওটা অনেক ভালো বানাতেন। আর একদিন কি হলো মানে সকালবেলা ছিল আমরা তখন স্টকহোমে থাকতাম সুইডেনে। তো সকাল চিৎকারের আওয়াজ পেলাম আমি। আর দৌড়ে গেলাম।
রান্নাঘরে যেখান থেকে আওয়াজটা আসছিল। আমি দেখলাম যে লালা ওখানে মানে উনি শুয়ে, শুয়ে মানে 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 চিৎকার করছেন আর কিছু বলতে পারছেন না। আর বাব আমি জিজ্ঞেস করছি বারবার, "লালা কি হয়েছে? কি হয়েছে?" তো উনি কিছুই বলতে পারছেন না। একটা কাগজ ছিল ওনার হাতে। আমি ওই কাগজটা নিলাম। ওটা একটা চিঠি ছিল ওতে। আর ওই চিঠিতে লেখা ছিল যে, প্রিয় আব্বু, তুমি যদি আমার এই চিঠিটা পাও তাহলে তাহলে বুঝবে যে আমি সঠিক স্থানে আ পৌঁছে গিয়েছি। আমি তুমি তুমি খুশি হবে এটা জেনে যে আমি নিজেকে জিহাদের জন্যে আমি আমি নিজের সমর্পণ আ করে দিয়েছি। আর আমি বেরিয়ে পড়েছি নিজেকে শহীদ করার জন্যে। আর যদি তুমি এই চিঠি পড়ো তার মানে আ আমি শহীদ হয়ে গিয়েছি। আর যদি তুমি আমার ভাবনার সম্মান করো তাহলে আম তাহলে তুমি কোনো রকমভাবে আ তুমি দুঃখ প্রকাশ তুমি করবে না। তুমি উদযাপন করো আর তুমি তখন এলাকায় সবাইকে মিষ্টি মুখ করিও। কারণ তোমার ছেলে আজ শহীদ হয়েছে। আমি আ ওই চিঠিটা পড়ে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। এই যে মানুষটা আ যে পুরো জীবনটা আ নিজের আ নিজের পরিবারের জন্যে টাকা ইনকাম করে ওদেরকে পাঠাতেন বারবার। ওই মানুষটা মানে ভেঙে পড়েছিল। আর তারপর উনি বললেন যে, আ কে আমাকে প্লিজ আমার গ্রামে ফিরে যেতে দিন। আমার গ্রামে আমি ফিরে যাই। আর আমার যা মনে পড়ছে ৬ মাসের মধ্যে উনারও মৃত্যু হয়। কারণ উনার মনে আঘাত লেগেছিল। আর টাকার কথা যদি বলি কিছুই না। মানে কিচ্ছু পাননি। কিছুই পাননি উনি। তো আমি যখন নিজে চোখে নিজের এমন একটা ঘটনা আ বা আমার ভেতরে আ অবশ্যই একটা আ গ্লানি কাজ করে। আর ও একটা ১৯ বছরের বাচ্চা ছিল। ১৯ বছর বয়সে ও এটা করে ফেলে। তখন তোমরা এটা বোঝো না যে তোমরা একটা বাচ্চাকে নিয়েছো, একটা ছেলেকে নিয়ে নিয়েছো। ওই ছেলেটা মানে আ শহীদ কিন্তু হতো না। ওর পুরো পরিবার, ওর পুরো বংশ সবকিছু নষ্ট হয়ে যায় তখন। তো তোমরা নিজেদের পকেট ভরার জন্য আর নিজেদের মুনাফা লাভের জন্য তোমরা এই লোকগুলোকে সামনে রেখেছো। এদের মগজ ধোলাই করে তোমরা এটা ভাবো না যে এদের সঙ্গে কি হতে চলেছে আর এদের পরিবারেরও ওপর কতটা প্রভাব পড়বে। তো তোমরা আর এইসব ইসলামের নামে আর এই সব যে হচ্ছে মানে তোমরা যে বলছো ইসলামের দেখুন নামে রেখে পেহেলগাঁওতে দিয়ে লোকেদের হ্যাঁ, ধর্ম জিজ্ঞেস করে গুলি করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজ আর তারপর তোমাদের এত দুঃসাহস যে তোমরা বলো যে আমি বেঈমান? আরে তুমি বেঈমান শুধু নিজের দেশের জন্য নয়, তুমি বেঈমান মানবিকতার হিসেবে পর্যন্ত। আপনাকে নিয়ে কি বলে? ওরা বলে যে আপনি ওদের আর্মির মেজর সাহেব। একে আমরা হিন্দুস্তানে গোয়েন্দাগিরি করার জন্য পাঠিয়েছি। আর আপনার একটা ছবিও আছে মেজর সাহেবের ইউনিফর্মে। ওটা দেখিয়ে দিচ্ছি আমি। গোঁফ লাগিয়ে মেজর সাহেবই লাগছে আপনাকে। এই ছবিতে ওরা লিখেছে যে মেজর সাহেব আপনি খুব ভালো কাজ করছেন, হিন্দুস্তানে গিয়ে এইভাবেই তথ্য পাঠিয়ে হ্যাঁ, যান। আর উদ্দেশ্য ভুলে যেও না নিজে। চাইলে যা ইচ্ছে করো। আমার ধারণা অনেকটা সময় হয়ে গিয়েছে। জেনারেল সাহেব আপনার মনে হয় না যে আ আমার একটু হলেও আম আম উন্নতি হতেই পারে। এতদিনে কর্নেল তো হয়েই যেতে পারি। একদম। না, না, আপনার তো ফিল্ড আরে না, না। মার্শাল হওয়া উচিত। না, না তার জন্যে আমাকে একটা যুদ্ধতে হারতে হবে। কিন্তু এই প্রথমবার এমন হয়েছে যে কোনো দেশে যুদ্ধ হেরে গিয়ে প্রমোশন পেয়েছে। Only in Pakistan. I mean, this is something that I cannot মানে শুধু আমি কেন, সারা পৃথিবী দেখছে। সারা পৃথিবী দেখছে। এবার তোমরা যদি এইরকম কাজকর্ম করো,
তাহলে মানে দেশটার কি হবে? এখন তো ট্রাম্প সাহেবের কাছে গিয়েও বলছে যে মুঝে ভি থোড়ি সি লিফট করা দে। तेरी ऊंची शान मौला मेरी अर्जी मान ले मौला तू है सब कुछ जानने वाला मैं हूँ तेरा मानने वाला मुझको भी तो लिफ्ट करा दे थोड़ी सी तो लिफ्ट करा दे ऐसे वैसों को दिया है ऐसे वैसों को दिया है मुझको भी तो लिफ्ट करा दे थोड़ी सी तो लिफ्ट करा दे দেখুন আপনি কিভাবে 1 মিনিটে পুরো পরিবেশটা বদলে দিলেন। দর্শকের মধ্যে থেকে ২-১টা প্রশ্ন নিতে পারি? আমার প্রশ্ন আপনার কাছে, যখন আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল, তখন আপনাকে অনেক ট্রোলিং ফেস করতে হয়েছিল। অনেক লোক ট্রোল করেছিল, আর কিছু লোক তো বাজে কথাও হুম। বলেছিল যে এক পাকিস্তানি সেনা পরিবারের সদস্যকে কিভাবে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো। আপনার কি খারাপ লেগেছিল তখন? कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना छोड़ो इन যত মুখ তত কথা। কোনো ব্যাপার না। আমি সব সহ্য করে নেব। তো এই নোটে আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আদনান সামির ওপর অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। গানে আপনার যত নেশা, ভোজনে তার থেকেও বেশি নেশা। যত গান আপনি গেয়েছেন তার থেকে অনেক ভালো ভালো খাবার আপনি খেয়েছেন। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি হলেন সিঙ্গার, কম্পোজার, অ্যাক্টর, পারফর্মার আদনান সামি। আপকি আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে ফেমাস সিঙ্গার অ্যান্ড কম্পোজার আদনান সামির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হলেন 1 নম্বরের অলস ব্যক্তি। এটা একটা এমন অভিযোগ যেটা আমি সবার সামনে আমি মেনে নিচ্ছি। আ আমি অলস ঠিকই। আর আমি আ আ আ খুব মানে নিজে নিজেরই স্পিড অথবা ল্যাক অফ স্পিডের কাজ করি। আপনি দেখুন ৩৫ বছর ধরে আপনি গান গাইছেন। কেউ বলে আমি ২৫ বছরে ৫,০০০ গান গেয়ে ফেলেছি, কেউ বলে ৬,০০০ গান গেয়ে ফেলেছি। আদনান সামি মাত্র ১০০। আপনি ঘুমোতে থাকেন। এটা বা আমি আমি সবসময় আ মিউজিককে একটা আ একটা ফ্যাক্টরির মতো করে দেখিনি। আমার জন্যে আমি সুরের জগতে এলাম। আমি এটা বলছি না যে যারা করছে তাদের আবেগ নেই। আমার আবেগ আছে। কিন্তু আমি মিউজিককে সবসময় একটা আম আ অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখেছি যে আমি শুধু সেটাই করব যেটা আমার মন বলবে। যেখানে আমার মন সহমত হবে যে এটা করা উচিত। এবার আ অনেক লোক আছে যারা যারা বা প্রচুর সংখ্যায় গান গেয়েছেন। আর সত্যি আর সেটা মানে সেই গানগুলো মানে খুবই ভালো ব্যাপার। আর আমি তাদের খুবই প্রশংসাও করি। আব আব আমি 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 অন্য রকমের মানুষ। দেখুন আমি বলে দিই যেটা আমি জানতে পেরেছি, গানে আপনার যত নেশা, ভোজনে তার থেকেও বেশি নেশা। যত গান আপনি গেয়েছেন তার থেকে অনেক ভালো ভালো খাবার আপনি খেয়েছেন। এই কথাটাও ঠিক। এবার আমার কাছে একজন লোক এসেছিল। ও আ রান্না করার জন্য এসেছিল। তো আমি বললাম যে মানে কি বানাতে পারো? তো ও অনেক স্টাইল করে। আমাকে বলল, "আমি এটা বানাতে পারি। এই যে মেনু দেখুন আমার।" তো মেনু দেখে আমি জিজ্ঞেস করলাম, "তুমি সিন্ধি বিরিয়ানি বানাতে পারো?" হুম। তো বলল, "হ্যাঁ, স্যার বানাতে পারি।" আমার সঙ্গে বাবুর্চি রাজেশ খান্নারও কথা মনে পড়ে যায়। তো ওই রকমই ছিল ও। তো আ তো আমি বললাম, "চল ভাই একটা কাজ কর তুই। তুই সিন্ধি বিরিয়ানি বানিয়ে দেখা।" তো তারপর আমি চলে গেলাম রেকর্ডিং এ। আর রেকর্ডিং থেকে যখন আমি ফিরে এলাম খুব দাঁত পরিষ্কার করে এসেছিলাম আমি যে, "ভাই আজ সিন্ধি বিরিয়ানি খাওয়া হবে।" তো যখন আমি বসলাম আর ও ও বিরিয়ানিটা নিয়ে এলো, মানে তার না মাথা, মুন্ডু না ওর সঙ্গে মানে
সিন্ধি বিরিয়ানির কোনো সম্পর্কই নেই। তো আমি ওকে বললাম, "ভাই" আমি বললাম, "এদিকে আয়। এটা কি বানিয়েছিস?" "হ্যাঁ, সিন্ধি বিরিয়ানি সাহেব, হ্যাঁ।" আমি বললাম, "আমার না" আচ্ছা ওই সময় আমার ওজন ছিল যেটা ছিল ২৩০ কিলো। একেই বলে ওজন। तो তো আমি ওকে বললাম যে, "ভাই এটা সিন্ধি বিরিয়ানি, হ্যাঁ?" বলল, "হ্যাঁ, স্যার।" আমি বললাম, "আমাকে ভালো করে দেখ।" আমি বললাম, "আচ্ছা ও কিন্তু চিন্তায় পড়ে গেছে। ও বুঝেছে যে ও কিছু গন্ডগোল করে ফেলেছে। এবার আমি আমাকে ঠিক করে ভালোভাবে দেখ তুই।" আমি বললাম, "এই যে ওজনটা দেখছিস না তুই? এটা খাবার খেয়ে বানানো হয়েছে রে। এমনি হয়ে যায়নি। তুমি অন্য কাউকে বোকা বানাতে পারো কিন্তু আমাকে বানাতে পারবে না।" বলল, "স্যার আমি বলিনি আমি বিরিয়ানি বানাতে জানি না।" তো এই যে আপনার ২৩০ কিলো ওজন ছিল, হ্যাঁ। তো সেটা বেশি খাওয়ার জন্যে আপনি মোটা হয়ে গিয়েছিলেন? না মোটা হওয়ার জন্যে বেশি খেতেন? লোকে আমাকে মাঝে মধ্যেই মানে জিজ্ঞেস করতো যে কখনো আমার ব্যঙ্গ হবে যে, "আপনার চেহারাটার রহস্যটা কি?" আমি বললাম, "আমি প্রচুর খাবার খাই। আমার খুব ভালো লাগে।" I was very মানে unapologetic about it. আর বাস্তব এটাই ছিল যে আমি আ আ আমি খাবার খেতে খুবই ভালোবাসতাম আরকি। আর সেই কারণেই আ আ আমার ওজনও বেড়ে যায়। আর অবশ্যই ফ্যামিলি টেনডেন্সি ও থাকে যে আ আ আম আমার মা উনি মানে আ পাঞ্জাবিতে একটা কথা বলতেন উনি। साढ़े हंसते थे पाड़ी भी क्यों है তো বাস্তবটা এমনই ছিল যে আমি যদি একটু বেশি খেয়ে নিতাম তাহলে আমার ওজন বেড়েই যেত আর বেড়েই যায়ও। আর অন্যরা দেখেছি পুরো ঘোড়া খেয়ে নেয় তাও কিছু হয় না আরকি। দেখুন, আপনার যে আলসেমি আছে, সেটার জন্যে মোটা হয়ে গিয়েছেন, না মোটা হওয়ার জন্যে অলস হয়ে গিয়েছেন? দুটোই। আসলে কি হয়েছে যে আ মজা করছি ঠিক আছে। কিন্তু আমার যখন ২৩০ কিলো হলো তখন মানে একটা খুবই সিরিয়াস মতো মানে আমি 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 খুবই সিরিয়াস স্টেজে চলে গিয়েছিলাম। যেখানে আমার বাবার কথা বলি, তো উনি এক আ আ উনি একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন। লড়াই করেছিলেন আ সব সবথেকে মারাত্মক ক্যান্সারের সঙ্গে, which is ক্যান্সার অফ প্যানক্রিয়াস। আর আ উনি আ আমরা লন্ডনে ছিলাম। তো আমি বললাম যে আমি বাবাকে বললাম যে, "আপনি আপনি যেহেতু এখানে আছেন তো আপনি নিজের একবার চেকআপটা করিয়ে নিন।" উনার অপারেশনও হয়েছিল এই সময় গম্বরেল হসপিটালে। তো আমি বললাম, "ওখানে গিয়ে চেকআপ করাতে?" উনি বললেন যে, "আমি শুধু একটা শর্তে যাব যদি তুমি নিজের চেকআপটা একবার করিয়ে নাও।" তো ব আমি উনার জন্যে বললাম, "ঠিক আছে আমি করিয়ে নেব না হয়।" এবার আমি এখনো নিজের চেকআপ করালাম তখন বললাম আ যে রেজাল্টটা এলো মানে তো ওখানকার ডক্টর যে ছিল মানে ওরা বললেন যে, ভালোবেসে তো কথা তো বলে না, তাই না? তাই না? ওরা তো একদম দুম করে ওরা পুরোটা বলে দেয়। কোনো সাজানো গোছানো ছাড়াই আর মানে কোনো কথা মানে সেরকম আ একদমই মানে একেবারে আম আ না, উনারা কিছু লুকোনোর চেষ্টা করেন না। আমাদের এখানে ডাক্তাররা যেমন ভেবেচিন্তে হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, বলেন, হ্যাঁ। অনেকক্ষণ পরে আপনাকে জানান যে আপনার ক্যান্সার হয়েছে। ঠিক, কিন্তু ঠিক। ওখানকার ডাক্তাররা আপনাকে স্পষ্ট হ্যাঁ, জানিয়ে মানে দেন। এখানে উনারা বলবেন যে, "আপনি একটু হেলথি হয়ে গিয়েছেন।" হ্যাঁ। আহ আপনার খারাপ লাগলো না তো যে আমি এভাবে বললাম? তো উনারা খুবই নরমভাবে মানে বুঝিয়ে ভালোবেসে আপনাকে এই কথাগুলো বলবেন। এবার ওখানে উনারা বললেন যে, "মিস্টার শামি, your results are on the borderline. If you continue this lifestyle, I would not be surprised that your parents will find you dead in a hotel room 6 months from now." এটা অনেক বড় একটা ধাক্কা ছিল। আর আমার সবথেকে বেশি রাগ হয়েছিল যে উনি আমার বাবার সামনে এই কথা বলে দিয়েছিলেন। তো এরপর যখন আমরা ওখান থেকে বের হই, তো তখন আমি বাবাকে বললাম যে, "আমি বাবা যেই হোক না কেন ডক্টরস আর melodramatic এসব তো বলেই থাকেন।" আমি বললাম, "বাবা আরে এতটাই খারাপ অবস্থা নয় গো।" আর আমি ওখান থেকে বের হয়ে ক্রমওয়েল থেকে বের হয়ে সোজা সন্ধে তখন প্রায়, সোজা আমি এই আ একটা বেকারিতে ঢুকে পড়ি। আর ওখানে হাফ বেকারি শপ আমি খালি করে দিয়েছিলাম, সঙ্গে পেস্ট্রি। আর আমার বাবা তখন আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। তুমি মানে বলছিলেন, "তুমি ঈশ্বরে ভয় পাও না?" আমি বললাম, "কেন কি হয়েছে?"
তুমি এক্ষুনি শুনলে না যে ডাক্তার কি বলল তোমাকে? আরে উনি তো বলতেই থাকেন। আপনি তো জানেন ওরা একটু কতটা মেলোড্রামাটিক হয়। আমি বললাম যে এমন কোনো খারাপ কিছু হয়নি। উনি বললেন, "আমি দেখছি, কিন্তু তার কোনো প্রভাব তো পড়ছে না।" এরপর ওই সন্ধেবেলা আমরা বসলাম। উনি বললেন, "দেখো মানে আমি তো তোমার বাবা। আমার দায়িত্ব হলো যা কিছু তোমার জীবনে হবে সেটা আমাকে সবসময় পাশে পাবে তুমি। আর আমি সবসময় সবকিছুতে তোমাকে সাহায্য করব। আর এটা আমি তোমার জন্যে কোনো ফেভার করছি না। আমি তোমার বাবা। এটাই তো আমার কাজ। আর এমন নয় যে এর বদলে আমার কিছু চাই। কিন্তু আমি শুধু একটাই জিনিস তোমার কাছে চাইছি। সেটা হলো সেটা এই যে একজন বাবা তার বাচ্চাকে কবর দিতে পারবে না। এটা করিও না আমাকে দিয়ে তুমি। তুমি আমার কবরটা দেবে। আমি তোমাকে কবর দেব না। এটা আমাকে দিয়ে করিও না তুমি। আর অন্য যা কিছু করিও না, শুধু এটা করিও না।" উনার চোখ ভর্তি জল। আর ওই আ আ মুহূর্তে মানে ওই সময় দাঁড়িয়ে আমি উনাকে কথা দিই যে আমি বললাম যে, "বাবা, আমি তোমাকে কথা দিলাম যে আল্লাহ আপনার আয়ু বাড়িয়ে দিক। কিন্তু এই কাজ আমি আপনাকে দিয়ে কখনো করাবো না। আপনাকে আজ আমি কথা দিচ্ছি যে আজ থেকে আমার এত ওজন আমি কম করবই।" আর তারপরেই আমি অন্তত ১২০ কিলো ওজন কমিয়েছি। এবার একটা ছবি, এই ছবিটা দেখায় যে আপনি কেমন দেখতে ছিলেন, যাতে লোকজনের একটু মনে পড়ে যায়। তো যখন এত মোটা ছিলেন, তখন জামা কাপড় কিভাবে বানাতেন? দর্জি মাপ কি করে নিত? ত্বক অনুযায়ী হতো। সেটা খুবই মজার গল্প। ওই 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 দর্জি যে ছিল, ১ম একজন দর্জি আসতো। তো ও যখন মাপ নিত, আ তখন কি হতো যে ওই যে 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 মানে যে 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 টেপটা ছিল না? ওটা শেষ হয়ে যেত। তখন ও একজন অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে আসতো। তো এবার ও এদিক থেকে শুরু করত আর বলত যে, "এ ভাই ধর, ওইদিক থেকে ধর, ওদিক থেকে ধর, ওদিক থেকে ধর, ওদিক থেকে ধর।" আ ওইদিকে গিয়ে আমার মাপ নেওয়ার মতো হতো। আর তারপর ও ওর সাহসও এতটাই ছিল যে মনে হয়, "স্যার কিছুটা কমেছে বুঝলে?" আমি বললাম যে, "ভাই মানে আ আ কিন্তু বাস্তব এটাই ছিল যে আমার আমার যে ওয়েস্ট ছিল ওই সময় মেক্সিমাম ছিল, আর সেটা ছিল 81। হাততালি। তো 81 ওয়েস্ট, ২৩০ কিলো ওজন। তাহলে ঘুমানোর জন্যও বিছানাও স্পেশাল ভাবে বানানো না, হয়েছে? না। আমি বা বা আপনি তো জানেনই যে অনেকগুলো বছর ধরে, অনেক বছর ধরে আমি সোজা হয়ে শুতেই পারতাম না। কারণ আ ওজন এত বেশি হয়ে গিয়েছিল যে আমি যদি শুতাম, তো আমার যত ফ্যাট ছিল সেটা আমার লাংসে আ গ্র্যাভিটির কারণে ওটা আ প্রেশার দিত। তাই আমি শ্বাস নিতে পারতাম না। সেজন্যে আমি বসে তারপর শুতাম। অনেক বছর। আর সেই কারণে আর অন্য কোনো কমপ্লিকেশনস হয়ে গিয়েছিল। কারণ তারপর আমার এখানে জল জমা হয়েও শুরু হয়ে যায়। কারণ যদি আপনি একটা দীর্ঘ সময়ের ফ্লাইটে বসেন, তো অনেক সময় এমন হয় যে আ আ আপনার পায়ে জল তখন জমে যায়। আমার তো এমন হতো যে আ আ আমার এত জল জমতো যে আমার তখন লিম্ফোডেমা হয়ে গিয়েছিল। তো খুবই আমার খুব আপনি এত অসুবিধে শো করতেন, এবার শো করার জন্যে যেতেন, গাড়িতে বসতে হতো, যেতে হতো, নামতে হতো। সেসব করতেন কি ও করে? আমি আপনাকে এই যে পুরো ঘটনাটা ছিল, এটা আ আমি লুকিয়ে রেখেছিলাম পাবলিকের থেকে। মানে আমি তো এমন অবস্থা আমার হয়ে গিয়েছিল যে আমি যদি আ আ ২ পাও যদি আমি চলতাম, আ আ এগোতাম, তখন আ আ আমার শ্বাস আসতো না। আমার কষ্ট হতো তখন। যদি আমি স্টেজে যাওয়ার আগে যখন আমি স্টেজের একদম সামনে কাছে পৌঁছাতাম, তখন আমাকে ১ম এ ৫ মিনিট বসতে হতো নিজের শ্বাস ফিরে পাওয়ার জন্য। আর তারপরে আমি স্টেজে যেতাম। যখন আমি স্টেজ থেকে নামতাম, তো আ
আগামী ১৫ মিনিট মানে কেউ আমার সঙ্গে কথা বলতে পারত না। কারণ আমার শ্বাসের অবস্থা এতই খারাপ থাকতো যে আমি কখনোই কথা বলতে পারতাম না। তো এটা বড়ই একটা আ বিপদের সময় ছিল। আমি অবশ্যই এমন দেখাতাম যে আমি আমি আ আমি খুব মজা করছি, কোনো ঝামেলা নেই জীবনে, আ হ্যাপি গো লাকি। হ্যাঁ, আর কারণ আপনি যেভাবে গান গাইতেন আর পিয়ানো বাজাতেন তাতে মনেই হতো না আপনার কোনো না, অসুবিধে ছিল। বাস্তবের চিত্রটা একটু আলাদা ছিল। আর আ ওই যে বলে না, "দ্যাটস হোয়াট শোবিজ ইস অল অ্যাবাউট। হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড দ্য কার্টেন নোবডি নোজ।" কিন্তু এটাই বাস্তব ছিল। আর তাই এরপর আমি আ আ আমার যা ওজন ছিল সেটা কমাতে হয়েছিল। ওজন নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে যদি কেউ জানতে চান স্যার, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওই ভাইরাল যেখানে দেখানো হয়েছে যে ওজন কমানোর জন্য আপনি সার্জারি করিয়েছেন। এটা কি সত্যি স্যার? যদি সত্যি হয় বেরিয়াট্রিক তাহলে করিয়েছেন আ নাকি লিপোসাকশন? এটা আপনি একদম ঠিক বলেছেন। এই ব্যাপারে অনেক চর্চা হয়েছে। অনেক আম আম বিভিন্ন ধরনের কথা বলেছে। কিছু লোক আবার বলেছে যে আমি বারিয়াট্রিক সার্জারি করিয়েছি। কিছু লোক আবার বলে আমি লাইপোসাকশন করিয়েছি। এবার লাইপোসাকশন যদি কারো জানা থাকে যে ওটা কি? লাইপোসাকশন এটা এমন পদ্ধতি যে যদি আপনি আদতে রোগা হন অথবা আপনি মনে করেন যে এইখানে আমি একটু ওজন স্পট হ্যাঁ, হ্যাঁ, রিডাকশন হ্যাঁ। নিডল দিয়ে তো করে। ওটা কি হয় যে ওটা একটা সূচ আস্তে করে ভেতরে ঢোকায় এভাবে বেরিয়ে আসবে। তাই না? কিন্তু আমার ২৩০ কিলো ছিল। আমার জন্য তো একটা ভ্যাকুয়াম ক্লিনার লাগতো তাহলে। শক্তি লাগতো অনেক। তো liposuction was absolutely not the case. আ bariatric সার্জারিও হয়নি। আমি ব্যা আমি মানে আমার খুবই মানে আ একজন আ আ ভালো নিউট্রিশনিস্ট ওর সঙ্গে আমার কথাবার্তা হয়, যিনি হিউস্টনে ছিলেন। উনি আমাকে আ এরপর খুব ভালো একটা মানে ডায়েট উনি বানিয়ে দেন। আর যাতে আ it was high protein diet, no bread, no rice, no sugar, no oil, no alcohol and it was very high protein diet. তো এই ডায়েটটা আমি করতেই শুরু করি। আর আ আম তারপর ধীরে, ধীরে মানে কি বলি, আমি আমার ওজন কমাতে শুরু করি। আমার এখনো মনে আছে যে যখন আমি শুরু করেছিলাম, তখন অনেক উত্তেজনা ছিল আমার ভেতরে। কারণ শুরুতে সবথেকে বেশি ওজন আপনার শুরুতেই কমে যায়। কারণ অনেক জল আপনার বডি থেকে বের হতে থাকে। তাই আপনি উত্তেজিত হয়ে পড়েন। আমার ১ম মাসেই তো ২০ কিলো কম হয়ে গিয়েছিল। তো আমি খুবই খুশি ছিলাম। তাই আমি একদিন হিউস্টনেই আমি একটা শপিং মলে গেলাম। তো একটা টি-শার্ট আমার চোখে পড়ে। ওটা এক্সেল টি-শার্ট ছিল। এবার তখন আমি ওই সময় যা ছিলাম, আমি 9X ছিলাম। আমি কোনো ছোট কাজ করি না। তো 9X ছিল। এবার আর ওখানে আমি একটা টি-শার্ট দেখি যেটা আমার খুব ভালো লাগে এক্সেলের। তো আমি দেখলাম এইভাবে তো আমার সঙ্গে মা ছিলেন তখন উনি সেটা দেখে আমাকে বললেন, "হ্যাঁ, খুব ভালো দেখতে।" "কার জন্যে এটা?" আমি বললাম, "মা, এটা আমার জন্যে।" "বাবা, আমি জানি তুমি ওজন কম করেছো, কিন্তু এই সময় এই যে টি-শার্টটা তুমি দেখছো, এটাতে তোমার হাতও ঢুকবে না।" কিন্তু আমি মাকে বললাম, আমিও খুব জেদি ছিলাম, "মা, আমি এই টি-শার্টটা কিনবই আর আমি এটাকে রেখে দেব।" কারণ একদিন এই টি-শার্টটাকে আমার গায়ে ফিট হতে হবে। তো আমি ওই টি-শার্টটা কিনে নিলাম। আমার মা আমাকে দেখেছিলেন আর ভাবছিলেন যে, কি জেদ করছে কে জানে। কারণ আমি এরকম অনেক ডায়েট শুরু করেছিলাম আবার শেষও করেছিলাম। আর কোনো লাভ হয়নি তাতে আরকি। আর তো তাই আমার এমন হতো যে অনেকটা সময় পর আমার ওজন যখনই মানে একটা মানে আমার মনে হতো যে একটা পয়েন্টে আমি এসেছি, তখনই আমি ওই টি-শার্টটা ট্রাই করতাম। রাত্রি ২টো-৩টের সময় হঠাৎ মাথা চাড়া দিত আরকি। তো আমি দেখতাম তারপরেই না, এখনো না। এখনো হয়নি। এখনো আরো বাকি রয়েছে। তো একদিন এমন হলো, যখন আমি ওই টি-শার্টটা পড়লাম আর খুব ভালোভাবে টি-শার্টটা আমার ফিট হয়ে গেল। তখন আমি ওই সময় রাত ৩টে তখন মানে বাড়িতে আমি আমার বাবাকে ফোন করি আর লাফাতে থাকি। আর আমার বাবা ঘুম থেকে উঠে আমাকে বলছেন যে, "আরে বাবা, কি হয়েছে তোর? সব ঠিক আছে?" "বাবা, ওই যে টি-শার্টটা আমি কিনেছিলাম না? ওটা আমার ফিট হয়ে গিয়েছে।" উনি বললেন, "অভিনন্দন, অভিনন্দন।" আর আমি এর সঙ্গে উনাকে এটাও বলি যে, আচ্ছা, আমার হাত যেমন ছিল, হাতে যে গাঁট থাকে না?
সেই গাঁট আমার দেখাই যেত না, একটা বড় ডাবল রুটির মতো ছিল। তো আমি বলছিলাম আমি নিজের গাঁটও দেখতে পাচ্ছি। উনি বললেন শাবাশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো হি ওয়াজ ভেরি হ্যাপি। তো এইভাবে আমি আমার ওজন কমিয়েছি, অনেক পরিশ্রম করেছি। দের ইজ নো শর্টকাট টু লাইফ, ইউনো। তাহলে এইসব যারা ওজন কমাতে চায় তাদের জন্য এটা শেখার মতো বিষয় যে শর্টকাট মেরে কিচ্ছু হয় না, একদমই আর তাই। যত প্রাকৃতিক উপায় করা হবে ততই ভালো হ্যাঁ, হবে। একদম একদম ঠিক ঠিক। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আদনান সামির ওপর প্রশ্নোত্তরের আরো এক পর্ব। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন আদনান সামি। আদনান সামি গায়ক, কম্পোজার, অ্যাক্টর এবং এনার স্টেজ শো গোটা বিশ্বে অসাধারণ জনপ্রিয়তা পায়। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বিখ্যাত সিঙ্গার আর কম্পোজার আদনান সামির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি হলেন একটু বেশি রোমান্টিক। সলমান খান একটা কথা বলে যে আমি বডি বানিয়ে বানিয়ে শেষ হয়ে গেলাম, ফিটনেস করে করে পাগল হয়ে গেলাম। আর এরকম চেহারা হওয়া সত্ত্বেও রোম্যান্স করতে পারে, একসাথে 6টা হিরোইনকে নিয়ে ঘুরে বেড়ায়। এটাই সঙ্গীতের জাদু। কিন্তু সিঙ্গার তো আরো আছে, জাদুটা কি শুধু আপনার কাছেই আছে? আমি কি বলি, গানগুলোই এমন যে গানে তো রোম্যান্স চলেই আসে। আর যদি, যেমন আমি বললাম যে আপনি একদম সত্যি কথা বলেছেন যে আপনি 1000টা গান করেন না, কিছু গান করেন আপনি। আমি বললাম যে আমি কিছু গান করি, কিন্তু সেগুলো অনেক আবেগ নিয়ে আর ভেবে চিনতে আর আর মানে খুব মন থেকে আমি আপনার করি। একটা গোপন রহস্য ভেদ করে দিচ্ছি সবার সামনে। আপনাকে পাকিস্তানের এক পরিচালক সিনেমায় গান গাওয়ার জন্য ডেকেছিলেন। হ্যাঁ। তারপর আপনি সেই সিনেমার হিরো হয়ে যান। হুম, ওই সিনেমায় হিরোইনও ছিল। হুম। আর তারপর হিরোইনের সঙ্গে আপনার কিছুদিন রোম্যান্স চলে। আর তারপর কম বয়সে আপনি বিয়েও করে ফেলেন। তো কি করব, করতেই হতো। একটাই তো জীবন, বেঁচে নাও, কালকের কথা কেউ জানে না। মানে চোখে চোখে কথা বলো? না না, চোখে চোখে নয়, ইশারো ইশারো মেয়ে। আপনি সলমানকে পরামর্শ দিলেন যে তুমিও বিয়ে করে নাও। আমি 3-3টে করেছি। হ্যাঁ, আমি একদম আমি বলেছি, এমনকি আমি 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 অনেক চেষ্টাও করেছি, কিন্তু উনি খুবই মজার উত্তর দিয়েছিলেন। উনি বলেছেন, তুমি 3-3টে বিয়ে করে কি পেয়েছো? আমি মানে যে কারণে আমি একটা বিয়ে করতে পারি। তো আসল ব্যাপারটা হলো, আমি এটাই মনে করি যে জীবনে I am a very traditional kind of a person, you know. যদিও আমি বাইরের থেকে থেকেছি, আর আর আমার পড়াশোনা বাইরেই হয়েছে। আমি খুবই আধুনিক মানুষ, কিন্তু কিছু ব্যাপারে আমি খুবই ট্র্যাডিশনাল। আর আমার মনে হয় যে সব মানুষের উচিত নিজের কালচার, নিজের ট্র্যাডিশনকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। ওটাকে একটা বেস বানিয়ে নিঃসংকোচে আধুনিকতাকে জায়গা দাও। But you should have your roots in the place. And in the light of that, I'm not judging anybody, but I'm just saying this is me. যে যখন আমি কাউকে ভালোবাসলামই, তো বিয়েও করে ফেললাম। I didn't want to, আমি ওই ভালোবাসাটাকে একটা বৈধ, প্রকৃত, স্বচ্ছ চেহারা দিতে চেয়েছিলাম। আর I didn't want to make it frivolous. তো যার সঙ্গে আমি সত্যি প্রেম করেছি, ইউনো, এমনিতেই তো মানে। কোন গানটা গাইতেন আপনি? भीगी भीगी रातों में
फिर तुम आओ ना हो भीगी भीगी रातों में फिर तुम आओ ना ऐसी बरसातों में आओ ना हो ऐसी बरसातों में आओ ना। দর্শকের থেকে দু একটা প্রশ্ন আমরা নিতে পারি? হ্যাঁ, স্যার, বজরঙ্গি ভাইজানে যেমন পাকিস্তানকে দেখানো হয়েছে, পাকিস্তান কি সত্যি ওরকম, না আসলে সত্যিটা আলাদা, বলুন? ওখানেও যদি আপনি যান তবে ওই রকমই পরিবেশ আপনি পেয়ে যাবেন। भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली भर दो झोली आका जी भर दो झोली नबी जी भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली। তো এই সিনেমায় আপনি শুধু গান গাননি, অভিনয় করেছিলেন এই কাওয়ালিতে। হ্যাঁ, একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটে। কারণ আমার কাছে হঠাৎ ফোন আসে সালমানের। আর উনি যে বলেন যে, "ব্রো, হোয়াট আর ইউ ডুইং?" মানে আইভ গট দিস অ্যামেজিং সং অ্যান্ড ইটস এ কাওয়ালি। আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। বলছিলাম, "কাওয়ালি?" আমি বললাম, আমি কখনো কাওয়ালি গাইনি। তখন বললেন, "এই জন্যই তো আমি চাই তুমি গাও।" আমি বললাম, "আমি কম্পোজ করেছি কিন্তু কাওয়ালি এখনো গাইনি।" উনি বললেন যে, "আমি এটাই চাই। আমি চাই যে কাওয়ালিকে একটু একটু আলাদা। আমি এটা চাই না যে এখানে টিপিক্যাল কাওয়ালি সেটা কি মানে রাখতে হবে।" তো আমি তখন বললাম, "দেখুন, তাহলে আমি নিজের স্টাইলে গাইতে চাইবো যদি আপনি আমাকে সেই স্বাধীনতা দেন যে আমি নিজের মতো করে ওই গানটা গাই। আমি একদম টিপিক্যাল কাওয়ালের মতো গাইতে কিন্তু পারবো না। কারণ ওটা আমার স্টাইল নয়। ওদের আলাদা স্টাইল, আমার আলাদা।" উনি বললেন, "একদম নিজের স্টাইলে গান গাও।" তো এরপর আমি বললাম, "ওকে, ঠিক আছে, আমি গেয়ে নিচ্ছি।" এরপর ১-২ দিন পেরিয়ে যায়। তারপর বললেন, "আমি চাই তুমি এই গানে অভিনয়।" তখন বলি, "কি বলছেন আপনি? আমি কোনোভাবেই কাওয়ালের মতো দেখতে নই।" উনি বললেন, "না, না, ইউ নো দ্য থিং ইজ যে আই ওয়ান্ট ইউ টু অলসো পারফর্ম যেরকমভাবে তুমি পারফর্ম করতে পারবে, তাতে যে আবেগ তুমি নিয়ে আসবে, আম আমি চাই যে তুমি সেটা করো।" তো সালমান একজন এমন মানুষ যে মানে আ বা খুবই আ আ স্বচ্ছ মনের একজন মিষ্টি মানুষ। উনাকে না বলা খুবই মুশকিল। তারপর আমি কাজটা করি। তো এই নোটে আমরা একটা বিরতি নিয়ে নেব আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ মেজর জেনারেল রিটায়ার্ড সঞ্জয় মিস্টানের রায় আজকের মামলার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মামলা চালালাম আদনান সামির ওপর। ওকে জিজ্ঞেস করেছি আমরা ওর বারবার প্রেমে পড়া নিয়ে, ওর ওজন কমানো নিয়ে, ওনার ভারতে আসার ব্যাপারে, ভারতীয় নাগরিকত্ব পাওয়া নিয়ে। আদনান সামি সব অভিযোগের খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন, কোনো ঘোর প্যাঁচ ছাড়াই। এখন সময় আপকে আদালতে আজকের জাজ মেজর জেনারেল রিটায়ার্ড সঞ্জয় মিস্টানের রায়দানের। আপকি আদালতে আজকের রায় শোনানোর আগে প্রথম কথা যে রাজাত শর্মা এমন গ্রিলিং করেছেন যেটা হলো ভীষণ স্ট্রিক্ট গ্রিলিং, আর আদনান সামিও সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন খুবই সততার সঙ্গে, আর বলতেই হবে যে মন থেকেই সব কথা বলেছেন। আর ওনার আজকের কথা থেকেই দুই দেশের স্পষ্ট বর্ণনা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে। একটা দেশ হলো আর্টিফিশিয়াল, যেটা হলো পাকিস্তান, আর ভারত হলো ঐতিহ্যময় এক সভ্যতার দেশ। এটাই তফাৎ। আদনানকে ভারতের জনতা ডেকে এনেছেন, আদর করে এনেছেন, উল্টো দিকে পাকিস্তান এত ক্রুয়েলটি করেছে, আপনার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় আপনাকে যেতে পর্যন্ত দেয়নি। এত পার্থক্য দুটো দেশে। দেখুন, আমাদের
জনতা আপনাকে সমাদর করে ডেকে এনেছেন। আপনি এটাও বলেছেন যে দু দেশের মানুষের মধ্যে কোনো ভেদ নেই, ও দেশের জনতারও আমাদেরই মতন। অপরদিকে আপনি আজ মুখোশ একেবারে খুলে দিলেন পাকিস্তানি আর্মির, সাথে সাথে আইএসআই এবং ওদের নেতাদের। আপনার বাবা, এটাও বলতে হবে যে আমরা জানি উনি এয়ারফোর্সে ছিলেন, এরপর 14 বছর বিদেশ দপ্তরে ছিলেন, তাই আপনার কথা বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা, এটা আমরা জানলাম। তা এইসব কিছু দেখে, আর আপনি খুব সুন্দর কথা বলেছেন যে আপনার মধ্যে সঙ্গীতের জাদু, প্রশ্ন ছিল রোমান্টিকতা নিয়ে। তো আপনাকে আদালত এই নির্দেশ দিচ্ছে যে 6 মাসের মধ্যে আপনি একটি গান কম্পোজ করবেন আর সেটি গাইবেনও। আর আমার এই নির্দেশটি আপনাকে ফলো করতে হবে যে গান আপনি বানাবেন সেটি দুদিকেই যাবে, একটি যাবে পাকিস্তানের জনতার জন্য, সেই গান পাকিস্তানের সাধারণ মানুষকে সচেতন করবে জিহাদ সম্পর্কে, আপনার বলা সেই রাধুনির ছেলের মতন অকাল মৃত্যু থেকে বাঁচাবে অনেক ছেলেদের, সবাইকে। তো পাকিস্তানের জনতার জন্য আপনাকে একটি গান কম্পোজ করতে হবে, যেটার মাধ্যমে আপনি ওখানকার লোকেদের সত্যতা বলবেন আর ওদের ছেলে সন্তানদের আর ওই দেশটিকে আপনি বাঁচাবেন, পাকিস্তানের জনতাকে। আর হিন্দুস্তানের জন্য যে গান বানাবেন তাতে যেন অপারেশন সিন্দুরের সময় আমাদের দেশ যেমন কাশ্মীর থেকে কন্যাকুমারী এক সূত্রে বাঁধা পড়েছিল, সেই ঐক্যতার কথা যেন থাকে, সুর থাকে। আর তারপর আপনি গাইবেন সেই গান ঠিক যেমন আপনার গানে এই জনতা মেতে উঠেছিল, তেমনি যেন পুরো দেশ সেই ঐক্যতার জাদুতে মেতে ওঠে, ঐক্যতার সূত্রে সবাই যেন বাঁধা পড়ে, এটাই হবে আপনার অবদান। বেশ। একদম, অবশ্যই। Thank you. এটা আমার কাছে একটা গর্বের বিষয় হবে। আমি অবশ্যই করব, আমি আপনাকে কথা দিচ্ছি। এই বিশ্বাস নিয়ে যে আদনান সামি ওনার সুর দিয়ে, ওনার কম্পোজিশন নিয়ে এবং গান নিয়ে মানুষের মন জয় করবেন, সঙ্গীতকে আরো উচ্চ শিখরে নিয়ে যাবেন এবং নিজেও উচ্চতার চরম শিখরে পৌঁছবেন। আজকে সেখানে শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন এক অতিথিকে নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।